দর্শক, পারস্য উপসাগর আজ কালো সোনার মহাসাগরে পরিণত হয়েছে। আর সেই মহাসাগরে সুনামি উঠেছে। যে সুনামির ঢেউ আছড়ে পড়ছে হোয়াইট হাউসের দেয়ালে। বন্ধু যখন স্বার্থের টানে পথ বদলায়, তখন তাসের ঘরের মতো ভেঙে পড়ে বিশ্ববাজারের পুরনো সমীকরণ। ওপেক আজ নিছক একটা নাম, কারণ মরুভূমির বুক চিরে বেরিয়ে আসছে এক নতুন শক্তির হুঙ্কার। যে তেলের ওপর দাঁড়িয়ে আছে আধুনিক বিশ্ব, সেই তেলই আজকে পরিণত হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রে। বিশ্বের অর্থনীতি এখন খাদের কিনারায়, যেখানে প্রতি ব্যারেল তেলের দাম নির্ধারণ করছে আগামী দিনের বেঁচে থাকার শর্ত। একটা খবর এসেছে যেটা বিনা মেঘে বজ্রপাতের মতো। আন্তর্জাতিক পেট্রোলিয়াম রপ্তানিকারক সংস্থা ওপেক এবং ওপেক প্লাস থেকে আগামী 1 মে বেরিয়ে যাওয়ার একতরফা ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতি সংবাদ সংস্থারই একটি ব্রেকিং নিউজ পুরো বিশ্ববাজারকে কাঁপিয়ে দিয়েছে। ওপেক থেকে বেরিয়েই আমিরাত ঘোষণা দিয়েছে এখন থেকে তারা নিজেদের ইচ্ছে মতো তেল উৎপাদন বাড়াবে, কমাবে। যেহেতু তারা ওপেকের কোনো নিয়ম নীতির তোয়াক্কা করবে না, তাই বিশ্ববাজারে তেলের চাহিদা মেটানোর অজুহাতে তারা এই র্যাডিক্যাল সিদ্ধান্ত নিয়েছে। তবে পর্দার পেছনে চলছে ভিন্ন খেলা। ভূ রাজনৈতিক বিশ্লেষক এবং মিডল ইস্ট স্পেকটেটর বলছে, আমিরাতের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ রক্ষা করা এবং গদি রক্ষা করা। এই সিদ্ধান্ত সরাসরি আঘাত করবে সৌদি আরবকে, এবং আমিরাতের এই সিদ্ধান্তের চরম ক্ষুব্ধ সৌদি আরব। সৌদি সংবাদ মাধ্যমগুলোতে একে সরাসরি দুর্ভাগ্যজনক এবং দায়িত্ব জ্ঞানহীন বলে তোপ দিয়ে গেছে। রিয়াদ কড়া ভাষায় সতর্ক করেছে যে আমিরাতের এই বেপরোয়া পদক্ষেপের ফলে সৌদি আরব এখন বাধ্য হয়ে নিজেদের তেল নীতি পুনর্মূল্যায়ন করবে। এদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এমনিতেই আকাশ ছুঁয়েছে। অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেল প্রতি $10 দিকে ছুটে যাচ্ছে। আনাদুল এজেন্সির মতে, ইরান যুদ্ধের ফলে সৃষ্ট এই ভূ রাজনৈতিক ঝুঁকির কারণে পণ্যের বাজার প্রচণ্ড চাপে রয়েছে, যা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির আগুন জ্বালিয়ে দিচ্ছে। যুদ্ধের প্রায় 2 মাস পার হলেও অমীমাংসিত উত্তেজনা সরাসরি জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। প্রেস টিভির একটা ভয়ঙ্কর সতর্কবাণী অনুযায়ী, হরমুজ অবরোধের ফলাফল শুধুমাত্র তেলের দামে আটকে থাকবে না। তেল পাইপলাইন দিয়ে নিয়ে গেলেও হরমুজ প্রণালী বাইপাস করে সার নেওয়া যায় না পাইপ দিয়ে। তাই তেলের পর আসবে সারের সংকট। সারের সংকট আসা মানে খাদ্য উৎপাদন অনেক কমে যাবে। টাকা দিয়েও তখন খাদ্য কিনতে পারবে না উন্নত দেশগুলো। আর দরিদ্র দেশ, খাদ্য হয়ে যাবে তাদের কাছে কল্পনার বস্তু। খাদ্য সংকটটাই কিন্তু শেষ না। এরপর আসবে হিলিয়ামের সংকট, এবং চূড়ান্ত পরিণতি হবে বৈশ্বিক একটা দুর্ভিক্ষ। উপসাগরের নীল জলে আজ একচ্ছত্র আধিপত্য এক নতুন সাম্রাজ্যের। এই নতুন সাম্রাজ্য হচ্ছে পারস্য সাম্রাজ্য। এখানে পরাশক্তি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র শুধুই দর্শক। যারা একদিন তুচ্ছ তাচ্ছিল্য করছিল ইরানের, আজকে তারাই এক ফোঁটা তেল হরমুজ প্রণালী দিয়ে পার করার জন্য মাথা নত করে দাঁড়িয়ে আছে। ইরানের প্রতিটি মানুষের বুকের ভেতর এখন পারমাণবিক চুল্লি জ্বলছে। কোনো অস্ত্র দিয়ে তাদেরকে আর পরাজিত করা যাবে না। আর হিজবুল্লাহ আত্মঘাতী স্কোয়াড আর সুরঙ্গের গোলক ধাঁধায় আটকে ফেলছে ইসরায়েলি সৈন্যদের। প্রতিরোধের এক নতুন অধ্যায় লেখা হচ্ছে, যার প্রতিটি পাতায় মিশে আছে রক্ত, আত্মবিশ্বাসের এক অজেয় শিলালিপি। ওয়াল স্ট্রিট জার্নালের এক বিস্ফোরক দাবিতে জানা যাচ্ছে, ইরান এক অভূতপূর্ব 3 ধাপের শান্তি পরিকল্পনা প্রস্তাব করছে। শর্ত হলো যুদ্ধ বন্ধ এবং অবরোধ প্রত্যাহার করলে তারা হরমুজ প্রণালী খুলে দেবে, এবং যেটি নিয়ে আলোচনা আটকে আছে অর্থাৎ পারমাণবিক আলোচনা, ইরান আপাতত স্থগিত রাখবে। প্রথম ধাপে যুদ্ধ বন্ধ এবং তা পুনরায় শুরু না হওয়ার নিশ্চয়তা দিয়েছে তেহরান। আর সবচেয়ে বড় শর্ত, পুরো প্রক্রিয়া চলাকালে হরমুজ প্রণালীর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে কেবল ইরানের হাতে। মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী জন
মিয়ারশাইমার পরিস্থিতি ব্যাখ্যা করে বলেছেন, আমেরিকা তাদের 4টি লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। উল্টো এখন ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে এবং সেখানে একটি টোল বুথ বসিয়েছে, যা 27 ফেব্রুয়ারির আগে ছিল না। এই বিজয়ের হাসি ফুটে উঠেছে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের কথায়। তিনি তীব্র শ্লেষের সাথে বলেছেন, যেসব দেশ একসময় আমাদের অপমান করত, তুচ্ছ তাচ্ছিল্য করত এবং জেট ফুয়েল দিতে অস্বীকার করত, তারা এখন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পার হতে দেওয়ার জন্য কাকুতি মিনতি করছে। আর ইরানি সংসদ সদস্য মানুষের মোত্তাকি তো আরো এক ধাপে গিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র প্রয়োজন নেই। আমি একটি পারমাণবিক অস্ত্র, আপনি একটি পারমাণবিক অস্ত্র, প্রত্যেক ইরানি এক একটা পারমাণবিক অস্ত্র। এই জাতিকে বিদেশি শক্তির কাছে মাথা নত করানো যাবে না। শুধু সামরিক নয়, কূটনীতিতেও ইরান এক বিশাল জয় পেয়েছে। ওয়াশিংটনের তীব্র বিরোধিতা সত্ত্বেও 2026 সালের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি পর্যালোচনা সম্মেলনের সহ সভাপতি নির্বাচিত হয়েছে ইরান। এটিকে বিশ্বমঞ্চে আমেরিকার একাকিত্বের পরাজয়ের সবচেয়ে বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। চিন্তা করে দেখুন দর্শক, যেই ইরানকে পরমাণু থেকে দূরে রাখার জন্য আমেরিকা এত চেষ্টা করছে, যুদ্ধ করছে, সারা বিশ্ব এত সাফার করছে, সেই ইরান পরমাণু সংক্রান্ত একটি আন্তর্জাতিক সংস্থার সহসভাপতি নির্বাচিত হচ্ছে। শুধু তাই নয়, যুদ্ধের মাঠেও দাপট দেখাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের মাইস আল জাবালে 2টি ইসরায়েলি মার্কাবা ট্যাঙ্কে নিখুঁত ড্রোন হামলার ফুটেজ প্রকাশ করেছে। আল জাজিরাকে হিজবুল্লাহর এক সামরিক নেতা জানিয়েছেন, তারা এখন 80-র দশকের সেই ভয়ঙ্কর আত্মঘাতী কৌশল ফিরিয়ে আনছে। দখলকৃত লেবাননের গ্রামগুলোতে শত্রুকে কোনো অবস্থান করতে না দিতে আগে থেকে প্রস্তুত রাখা আত্মঘাতী স্কোয়াডগুলোকে লেলিয়ে দেওয়া হয়েছে। এদিকে সাইবার জগতেও আঘাত এনেছে ইরান। হ্যাকটিভিস্ট গ্রুপ হানজালা পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর হাজার হাজার সেনার ব্যক্তিগত তথ্য হ্যাক করার দাবি করেছে। তারা জানিয়েছে, ইরানে ইসরায়েল মার্কিন আগ্রাসন এবং মিনাবে স্কুল ছাত্রী হত্যার প্রতিশোধ হিসেবে তারা এই সাইবার হামলা চালিয়েছে। অন্যদিকে আমেরিকা 19 এপ্রিল ওমান সাগরের টুস্কা নামক একটি ইরানি জাহাজ জব্দ করেছে, যেখানে ছিল ডায়ালাইসিস সরঞ্জাম সহ জীবন রক্ষাকারী ঔষধ। ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, এই বেআইনি অবরোধের কারণে হাজার হাজার ইরানি রোগীর জীবন হুমকির মুখে পড়েছে। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাফানি স্পষ্ট করেছেন, ইরান দীর্ঘকাল ধরে এই সমুদ্র পথে নিরাপত্তা দিয়ে আসছে, আর আমেরিকা সেখানে বেআইনিভাবে জাহাজ জব্দ করে দস্যুবৃত্তি করছে। আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো শান্তি আসবে না। মিথ্যার প্রাসাদে ফাটল ধরছে। নিজেদের বোনা ষড়যন্ত্রের জালেই আজ আটকা পড়েছে বিশ্বের স্বঘোষিত মোড়লরা। হোয়াইট বোর্ডের গোপন কালিতে লেখা হচ্ছে গুপ্ত হত্যার নীল নকশা। এই নকশা প্রমাণ করে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র পরাশক্তি হলেও তার ভেতরের নগ্ন রূপ কতটা কুৎসিত। অস্ত্রের ভান্ডার যখন শূন্যের কোঠায়, তখন অহংকার আর হুঙ্কার কেবলই ফাঁকা আওয়াজ হয়ে প্রতিধ্বনিত হচ্ছে। যে আকাশসীমা একদিন তাদের হাতের মুঠোয় ছিল, সেখানে আছে তাদেরই বিমান ওড়ার জায়গা নেই। শতাব্দীর সবচেয়ে বড় বিভ্রম আছে উন্মোচিত, যেখানে নিজেদের নাগরিকদের ধোঁকা দিয়ে চালানো হচ্ছে ধ্বংসযজ্ঞ। নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, ইরানের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প চরমভাবে অসন্তুষ্ট, কারণ তেহরান পারমাণবিক কর্মসূচিকে পাশ কাটিয়ে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে। ট্রাম্প যদিও সরাসরি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেননি, তিনি দাবি করেছেন ইরান তাকে জানিয়েছে তারা ধ্বংসের অবস্থায় আছে এবং প্রণালী খুলতে সাহায্য চাইছে। কিন্তু মার্কিন মূল্যায়নে দেখা যাচ্ছে ইরানি আলোচকরা বিপ্লবী গার্ড ও মোজতবা খামিনের অনুমোদনের উপর নির্ভরশীল এবং সামরিক হামলা করলেও তাদের অবস্থান বদলাবে না। ট্রাম্প প্রশাসনের ভেতর এখন চরম মতভেদ। এক পক্ষ চুক্তি চাইছে, অন্য পক্ষ আরও চাপ প্রয়োগের পক্ষে। এক্সিওসের মতে ট্রাম্প কিছুটা হতাশ কিন্তু বাস্তববাদী। তিনি শক্তি প্রয়োগ না করলেও পিছিয়ে যেতে নারাজ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তোপ দেখে বলেছেন, হরমুজ প্রণালী একটি অর্থনৈতিক পারমাণবিক অস্ত্রের সমতুল্য, যা দিয়ে ইরান বিশ্বকে জিম্মি করছে।
তিনি লেবানন যুদ্ধ সম্পর্কিত অদ্ভুত দাবি করেছেন যে এটি ইসরায়েলের সাথে লেবাননের নয় বরং হিজবুল্লাহর যুদ্ধ। কিন্তু আমেরিকার ভেতরেই বাজছে ভাঙনের সুর। দ্য আটলান্টিকের রিপোর্ট বলছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রুদ্ধতার বৈঠকে পেন্টাগনের মূল্যায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি সতর্ক করেছেন যে মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে যাচ্ছে, যে তাইওয়ান বা ইউরোপের সংঘাতে আমেরিকাকে দুর্বল করে দেবে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কেবল ট্রাম্প যা শুনতে চান তাই শোনাচ্ছেন। পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সিনেটকে জানিয়েছেন হাইপারসনিক অস্ত্রের বিরুদ্ধে আমেরিকার কোনো প্রতিরক্ষাই নেই। সত্য বেরিয়ে আসছে সাবেক মার্কিন কর্মকর্তাদের মুখ দিয়ে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের চিফ অব স্টাফ লরেন্স উইলকারসন প্রেস টিভিকে বলেছেন, আমরা ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান, সোমালিয়া ও লিবিয়া নিয়ে মিথ্যা বলেছি। সারা বিশ্বের সন্ত্রাসীদের হাতে আমরাই অস্ত্র তুলে দিয়েছি। সিআইএর সাবেক কর্মকর্তা জন কিরিয়াকোভ টাকার কার্লসনের শোতে বোমা ফাটিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকার সবসময় একটি জুজুর ভয় লাগে। 70-এর দশকে জুজু ছিল ইসলামবাদ। হামাস কখনো আমেরিকার উপর হামলা করেনি, তবুও হামাসের দোহাই দিয়ে ইরানে হামলা করা হচ্ছে। তিনি আরো ফাঁস করেন যে মার্কিন গোয়েন্দারা ইরানকে হুমকি মনে করে না। এই মিথ্যা বয়ান সরাসরি ইসরায়েল থেকে এসেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে আরব দেশগুলোকে, সৌদি আরব, কাতার, কুয়েত, আমিরাত, ওমান, জর্ডান, ইরাক, এই আরবগুলোর দেশগুলোকে নিয়ে আমেরিকা যুদ্ধ করছে। সেখানে গত কয়েক বছর ধরে আমেরিকার কোনো রাষ্ট্রদূত নেই। এদিকে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরীর ভেতরে একটি ফাঁস হওয়া হোয়াইট বোর্ডের ছবি চমকে দিয়েছে বিশ্বকে। সেখানে লেখা আছে একজন প্রেসিডেন্টকে অপহরণ করা হয়েছে এবং একজন সর্বোচ্চ নেতাকে গুপ্ত হত্যার পরিকল্পনা করা হয়েছে এবং বাস্তবায়ন করা হয়েছে। টানা 10 মাস সাগরে থাকা জাহাজটি 5টি তেলের ট্যাঙ্কার চুরি করেছে এবং 26 ঘন্টা যাবৎ যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি বা ঝিঁকিও অবস্থায় ছিল। ইসরায়েলের অবস্থা তথৈবচ। জিওপলিটিক্স ওয়াচ জানাচ্ছে 7 অক্টোবরের পর উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর লাগাতার হামলায় এলিট ইউরোপীয় আশকেনাজি ইহুদিরা দলে দলে ইউরোপে পালাচ্ছে। ফলে ইসরায়েলে এখন মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মিজরাহিম ইহুদিদের সংখ্যা বেড়ে গিয়ে সামাজিক কাঠামোটাই বদলে গেছে। অন্যদিকে ফিলিস্তিনের পাওনা 740 মিলিয়ন শেকেল রাজস্ব আটকে দিয়ে দস্যুবৃত্তি করছে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালাল স্মোটরিচ। এমনকি ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজাজকে কাজাখস্তানে যেতে তুরস্কের আকাশসীমা এড়িয়ে 8 ঘন্টা ঘুরপথে যেতে হয়েছে, কারণ তুরস্ক ইসরায়েলের প্রেসিডেন্টের জন্য তার আকাশসীমা খুলে দেয়নি। পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে একটা একঘরে অবস্থায় পড়েছে এই রাষ্ট্রটি। আর ইউরোপীয় ইউনিয়ন এখন ইসরায়েলের কিছু ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে, কারণ তারা ইউক্রেন থেকে চুরি করা গম হাইফা বন্দরে এনেছে। কিছু গমের জন্য ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে ইউরোপ। অথচ 70,000 মানুষ হত্যা করেছে ইসরায়েল, 20,000 শিশু হত্যা করেছে গাজায় ইসরায়েল কিছুদিন আগে। তাদের কিছু হয়নি, তাদের মানবতা জেগে ওঠেনি। তাদের মানবতা জেগে উঠেছে চুরি করা গমের জন্য। মানুষের 20,000 শিশুর চাইতে, 20,000 মানব শিশুর চাইতে গমের শস্য দানা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। গমের জন্য তারা ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে। এদিকে উত্তর গাজার বেইত হানুনের 14 কিলোমিটার সুড়ঙ্গ ধ্বংসের নামে পুরো শহরটিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আর এসবের মাঝেই খবর বেরিয়েছে আমেরিকা এখন ইরানের ওপর নো ফ্লাই জোন আরোপের আকাশ কুসুম চিন্তা করছে। ইরানের হাতে আছে অসংখ্য ড্রোন, বিপুল সংখ্যক মিসাইল। কিভাবে ড্রোন এবং মিসাইলগুলোকে সে আকাশে উঠতে বাধা দেবে? আমেরিকা এখনো জানে না এগুলো কোথায় মজুত করা আছে, কোথায় থেকে উৎক্ষেপণ করা হচ্ছে। সে কিভাবে ইরানের আকাশে নো ফ্লাই জোন কার্যকর করবে কেউ জানে না, শুধু বলে যাচ্ছে। বরফের ইউরোপ থেকে আফ্রিকার উত্তপ্ত মরুভূমি সব জায়গাতে বাজছে পুরনো সাম্রাজ্য পতনের টঙ্কা। জোটের শিখর যখন গভীরে ছড়ায় তখন শত নিষেধাজ্ঞা
তাদের গতিরোধ করতে পারে না। মালির জ্বলন্ত প্রান্তর আজ সাক্ষী দিচ্ছে এক নতুন মেরুকরণের, যেখানে পরাশক্তিরাও পিছু হটতে বাধ্য হচ্ছে। কিয়েভের আকাশ থেকে রাশিয়ার ক্রসনোদার ক্রাইমের শোধনাগার যুদ্ধের আগুন এখন কোনো নির্দিষ্ট ভূখণ্ডে সীমাবদ্ধ নেই। বিশ্ব ব্যবস্থার এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ইতিহাস এক নতুন করে লিখছে বিজয়ীর নাম। মস্কো আর তেহরানের সম্পর্ক এখন যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়ায় বসে ঘোষণা দিয়েছেন, সাম্প্রতিক ঘটনাগুলি আমাদের কৌশলগত অংশীদারিত্বের গভীরতা প্রমাণ করেছে। প্রেসিডেন্ট পুতিন স্বয়ং ইরানের প্রশংসায় পঞ্চমুখ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভ কথা দিয়েছেন, পরিস্থিতি যেমনই হোক না কেন মস্কো এবং তেহরান যে কোনো পরিস্থিতিতে একে অপরকে সমর্থন করবে। অন্যদিকে ইউক্রেনের রণাঙ্গনে আগুন জ্বলছে। কিয়েভের একটি আবাসিক কমপ্লেক্সে রাশিয়ার গেরান-2 ড্রোন আঘাত এনেছে। অন্যদিকে ইউক্রেনের আত্মঘাতী ড্রোনের আঘাতে ধ্বংস হয়েছে ক্রসনোদার ক্রাইয়ের তুয়াপসে তেল শোধনাগার। এমনকি একটি ঘরে ঢুকে রুশ সৈন্যদের উপর হামলা চালিয়েছে ইউক্রেন ড্রোনের মাধ্যমে। আর সবচেয়ে বড় নির্মমতার খবর আসছে আফ্রিকার মালি থেকে। গ্লোবালা এবং রেরাম নোভেরা রিপোর্ট করেছে, মালির মানচিত্রটাই যেন বদলে যাচ্ছে। ইসলামিক স্টেট বা আইএস সাহেল পূর্ব মালির মেনাকা শহর দখল করে নিয়েছে। ফামা এবং রুশ বাহিনী বাধ্য হয়ে শহরের বাইরে এক অবরুদ্ধ সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছে। নাইজার নদীর উত্তরে লাব্বেজাঙ্গা শহরও সরকারের হাতছাড়া। গাও এবং নাইজার নদীর পশ্চিমে ইন্তাহাকা শহরটি এখন এফএলএ ও জিএনআইএম এর জোটের দখলে। মালিপন্থী তুয়ায়েক জোটের অনেক ইউনিট বিদ্রোহ করে বিচ্ছিন্নতাবাদীদের সাথে যোগ দিয়েছে। জিএনআইএম এর যোদ্ধারা এখন বিনা বাধায় গাও, কন্যা, মুক্তি শহরে টহল দিচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে জিএনআইএম মালির রাজধানী বামাকো সম্পূর্ণ অবরোধের ঘোষণা দিয়েছে। তারা দাবি করেছে মালির প্রতিরক্ষা মন্ত্রী সাদিও কামারাকে হত্যা করা হয়েছে এবং শতাধিক সেনাকে যুদ্ধবন্দী করা হয়েছে। রাশিয়ার আফ্রিকা কোর অঞ্চলীয় কিদাল শহর থেকে সরে যেতে বাধ্য হচ্ছে, অর্থাৎ যেটি আগে ছিল সম্ভবত রাশিয়ার যে ভাড়াটে সৈন্যবাহিনী সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার। এখন মনে করেছে ওয়াগনার গ্রুপটি, যারা এখন আফ্রিকা কোর নামে রয়েছে, তারা সেই ওয়াগনার গ্রুপও বাধ্য হয়েছে বা আফ্রিকা কোর বাধ্য হয়েছে পিছু হটতে এবং টিম্বাকটুর বের অঞ্চল থেকে তারা নিরাপদে পালানোর চেষ্টা করছে। বিদ্রোহীদের সাথে নিরাপদ করিডোর নিয়ে আলোচনা করছে, অথচ এই চরম বিপর্যয়ের মুখে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে তারা নাকি মালিতে 25 এপ্রিল 10 থেকে 12,000 পশ্চিমা ও ইউক্রেনীয় প্রশিক্ষিত যোদ্ধার একটি বিশাল অভ্যুত্থান প্রতিহত করেছে এবং 2,500 হামলাকারীকে হত্যা করেছে। কিন্তু বাস্তবে মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। রাশিয়া এবং সরকারি বাহিনী সেখানে পদে পদে পিছু উঠছে। সারা বিশ্বে শক্তির এক বিপুল দাবা খেলা চলছে। শেষ চালটি কার এবং কে জিতবে সেটি সময় বলে দেবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকে বিদায় নিচ্ছি। আমাদের এই বিশ্লেষণ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।